খান ইউনুস ছাড়ার নির্দেশ দিয়ে ভয়াবহ তাণ্ডব চালালো ইসরায়েল। নারী শিশু সহ কমপক্ষে ৭০ জনের মৃত্যু, আহত আরো কয়েকশো। গাজায় বর্বরতার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে তোলপাড়। নেতানিয়াহুর ওয়াশিংটন যাত্রায় ক্ষুব্ধ অনেক ইসরায়েলি, এমনকি মার্কিনিরাও। বিল ক্লিন্টন সহ আরো অর্ধশতাধিক ডেমোক্র্যাট নেতার সমর্থন পেলেন কমলা হ্যারিস। বাইডেনের চেয়েও হ্যারিস লাখো গুণ খারাপ প্রার্থী, মন্তব্য জেডি ভ্যান্সের। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। খান ইউনুস ছাড়ার নির্দেশের কয়েক মিনিটের মধ্যেই ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রাণ গেছে নারী শিশু সহ কমপক্ষে ৭০ ফিলিস্তিনির। প্রাণঘাতী হামলায় আরও কয়েকশো বাসিন্দা আহত হয়েছেন। এভাবেই একের পর এক নিরাপদ ঘোষিত এলাকাগুলোয় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইহুদি সেনারা। আবারও খান ইউনিসে বিমান হামলা। এর পরের দৃশ্য সবারই জানা। ইসরায়েলি বোমার তাণ্ডবে গাজা উপত্যকার এমন চিত্র যেন নতুন কিছু নয়। হাসপাতালে সারি সারি মরদেহ, আর তার পাশে আহাজারি রূপ নিয়েছে নিত্যদিনের চিত্রে। সোমবার নতুন করে খান ইউনিস খালি করার নির্দেশনা দেয় ইসরায়েল, কিন্তু নির্দেশের মিনিট খানেক যেতে না যেতেই মিসাইল হামলা চালায় নেতানিয়াহু বাহিনী, যাতে নারীসহ ঝরে পড়ে বহু শিশুর প্রাণ। আমার পরিবারের ৬ জন মারা গেছে। আমার ছেলে, তার বউ আর তাদের সন্তানরাও না ফেরার দেশে চলে গেছে। এই নিরীহ শিশুদের কি অপরাধ ছিল? তাদের উপর কেন হামলা করা হলো? উপত্যকা জুড়ে বারবারই একই ধরনের নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। নির্দেশনা দিয়েও গাজাবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দিচ্ছে না ইসরায়েল। কখনো পলায়নরত ফিলিস্তিনিদের ওপর, আবার কখনো আশ্রয় শিবিরগুলোতেই চলে ইহুদি বাহিনীর বোমার তাণ্ডব। একটা পরিবার এখানে ঘুমাচ্ছিল, ঘুমের মধ্যেই তারা নিঃশেষ হয়ে যায়। তারা জানতেও পারেনি সেখানে বহু শিশু ছিল। এটা নাসিদের মতো আচরণ। এছাড়াও হামলা চলে উপত্যকার নিরাপদ ঘোষিত এলাকাগুলোতে। দেইর আল বালায় সাংবাদিকদের তাঁবুতে চালানো হয় ড্রোন হামলা। ৯.৫ মাসেরও বেশি সময় ধরে চালানো এই ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন প্রায় ৩৯,০০০ ফিলিস্তিনি। অনিক রহমান, যমুনা নিউজ। মৃত্যু হয়েছে হামাসের কাছে জিম্মি আরও ২ ইসরায়েলির। সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। নিহত ২ ইসরায়েলির নাম অ্যালেক্স স্ট্যানসিক্স ও ইয়াভেস বুকশাভ। তাদের মরদেহ এখনও হামাসের কাছে রয়েছে, এমনটা জানিয়েছে ইসরায়েলের সামরিক দপ্তর IDF। গেল ৭ অক্টোবর মিউজিক ফেস্টিভ্যাল থেকে তাদের আটক করে হামাস যোদ্ধারা। নজিরবিহীন হামলা চালিয়ে ইসরায়েল থেকে ২৪০ জনকে তারা আটক করে। মধ্যস্থতাকারীদের তৎপরতায় কয়েক দফায় কিছু সংখ্যক জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এখনও জিম্মি ইসরায়েলি। গাজা উপত্যকায় সংবাদ সংগ্রহের সময় চরমভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন সাংবাদিকরা। চলমান আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ১৫০ শতাধিক গণমাধ্যম কর্মী। স্বাধীনভাবে কাজ করার দাবি তুলেছে বেশ কয়েকটি সাংবাদিক ও মানবাধিকার সংগঠন। মার্কিন প্রেসিডেন্টের প্রতি তাদের আহ্বান, ইসরায়েলকে চাপ প্রয়োগ করা হোক। নেতানিয়াহুর ওয়াশিংটন সফরে এই বিষয়টি নিয়ে কঠোর বার্তা দিতে জোরালো দাবি তুলেছেন তারা। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট জানিয়েছে, গাজায় প্রবেশে বাধা দেওয়া হয় বিদেশি সাংবাদিকদের। IDF এর হাতে বহু গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন, কিন্তু কোনো জবাবদিহিতার মুখেই পড়তে হয়নি তেল আবিবকে। গাজায় প্রবেশের সুযোগ নিশ্চিতের পাশাপাশি সাংবাদিক হত্যা বন্ধের দাবি জানিয়েছে তারা। গাজায় বর্বরোচিত হামলার মধ্যেই মিত্রদেশ যুক্তরাষ্ট্রে সফরে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ওয়াশিংটন পৌঁছান তিনি। অংশ নেবেন উচ্চ পর্যায়ের বৈঠকে। আলোচনা করবেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে। দেশটির চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সাথেও নেতানিয়াহুর বৈঠক করার কথা রয়েছে। বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন তিনি। দেশ ত্যাগের আগে ইসরায়েলকে টানা সমর্থনের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। অঙ্গীকার করেন যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্র হয়ে থাকার। ওয়াশিংটন যাওয়ার আগে গাজায় ইসরায়েলি সেনাদের সাথেও সাক্ষাৎ করেন নেতানিয়াহু।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ঘিরে চলছে তোলপাড়। দেশের পরিস্থিতি সামাল দিতে না দিয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ওয়াশিংটন গেছেন নেতানিয়াহু, এমন অভিযোগে ক্ষুব্ধ ইসরায়েলিদের। তাদের দাবি, চলমান পরিস্থিতিতে দেশে থেকেই সংকট সমাধানে তারা মনোযোগ দেওয়া উচিত ছিল। নেতানিয়াহুর সফরকে ভালোভাবে নিচ্ছে না বহু মার্কিনীয়। বিক্ষোভে উত্তাল তেল আবিব। হাতে ধরা প্ল্যাকার্ডে হিব্রু ভাষায় যা লেখা তা বাংলা করলে দাঁড়ায়, চুক্তি হবে না তো সফরও হবে না। এই দৃশ্য বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগ মুহূর্তের। ইসরায়েলিদের ক্ষোভ, দেশের মানুষের সংকট সমাধানে কোনো আগ্রহ নেই প্রধানমন্ত্রীর, বরং গণদাবি পূরণ না করে নিজের আখের গোছাতে যুক্তরাষ্ট্র গেছেন তিনি। রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে ওয়াশিংটন যাচ্ছে নেতানিয়াহু। তার কোনো অধিকার নেই এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যাওয়ার। আমাদের বহু সমস্যা রয়েছে যেগুলো তার সমাধান করার কথা এখানে থেকে, যার মধ্যে অন্যতম হলো হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনা। ৭ অক্টোবর তেল আবিবে হামাসের নজিরবিহীন হামলার জন্য নেতানিয়াহু প্রশাসনের দুর্বল নীতিকেই দায়ী করেন বিক্ষোভকারী ইসরায়েলিরা। চরম ব্যর্থতার দায় নেয়ার মতো মেরুদণ্ডও নেই এই নেতার, ক্ষোভ ঝাড়েন বিক্ষুব্ধরা। ইসরায়েলি রাষ্ট্রপ্রধানের ওয়াশিংটন সফরের বিরোধিতা করছেন দেশটির অনেক রাজনীতিবিদও। সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক বলেন, নেতানিয়াহুকে কংগ্রেসে কথা বলার সুযোগ দিয়ে ভুল করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলিদের বিশ্বাস পুরোপুরিভাবে হারিয়েছে নেতানিয়াহু। তার মতো ব্যর্থ একজনকে কংগ্রেসে আমন্ত্রণ করে ইসরায়েলিদের কাছে ভুল বার্তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই আমন্ত্রণের মাধ্যমে নেতানিয়াহুকেও বার্তা দেওয়া হচ্ছে যে তুমি যা করছো ভালোই করছো, কিন্তু আসলে তো সে তা করছে না। শুধু ইসরায়েলিরাই নয়, নেতানিয়াহুর ওয়াশিংটন সফরে নাখোশ অনেক মার্কিনীয়। প্রতিবাদে হয়েছে বিক্ষোভ সমাবেশও। সরাসরি নিন্দা জানিয়েছেন দেশটির অনেক রাজনীতিবিদও। নেতানিয়াহুকে বুঝতে হবে তার এই সফরকে অনেকেই ভালোভাবে নিচ্ছে না। কংগ্রেসম্যানদের উদ্বেগের বিষয়টি মাথায় রাখতে হবে তাকে। বক্তব্যের মাধ্যমে যেন তা কিছুটা হলেও প্রশমিত করা যায় তা মাথায় রাখতে হবে। মানবিক ইস্যুতে কি করছে তা তুলে ধরতে হবে বক্তব্যে। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে গেল কমাস ধরেই বিক্ষোভ সমাবেশ করছে বহু মার্কিনী। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হবে আগামী মাসের শুরুতেই। 7 আগস্ট হতে পারে অনলাইন ভোট, এমন তথ্য নিশ্চিত করেছে দলটির চেয়ারম্যান। গেল মাসে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে টেলিভিশন বিতর্কে জো বাইডেন হেরে যাওয়ার পরেই তুঙ্গে তার বয়স ও শারীরিক অবস্থা। নিজ দলেই জোরালো হয় সরে যাওয়ার দাবি। অবশেষে নানা নাটকীয়তা ও সমালোচনার পর রোববার নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন। সাধুবাদ জানান ডেমোক্র্যাট নেতারা। এরপর থেকে আলোচনায় কে হবেন পরবর্তী ডেমোক্র্যাট প্রার্থী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বারবারই উচ্চারিত হচ্ছে কমলা হ্যারিসের নাম। বাইডেনের পর বিল ক্লিন্টন সহ অর্ধশতাধিক ডেমোক্র্যাট নেতার সমর্থন পেয়েছেন তিনি। বেড়েছে দলীয় তহবিলে অনুদানের পরিমাণও। সোমবার প্রথমবার দেয়া বক্তব্যে প্রেসিডেন্টের গুণগান গাইলেন কমলা হ্যারিস। এদিকে ডেমোক্র্যাট প্রার্থীর জন্য প্রচারণা চালিয়ে যাওয়ার ঘোষণা জো বাইডেনের। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার দৌড়ে বাইডেনের সমর্থন পাওয়ার পর এই প্রথম জনসম্মুখে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাই তো বক্তব্যে বাইডেনের প্রতি অকুণ্ঠ ভালোবাসা আর সম্মান। বক্তব্যের শুরুতেই 81 বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকার প্রশংসা করেন কমলা হ্যারিস। মাত্র 1 মেয়াদেই অনেক প্রেসিডেন্টের কৃতিত্বকে ছাড়িয়ে গেছেন জো বাইডেন। সাবেকরা যা 2 মেয়াদে করতে পারেননি, বাইডেন তা একবারেই করে দেখিয়েছেন। তার কারণেই আমরা আজ এই অবস্থানে। দেশের প্রতি বাইডেনের ভালোবাসা আর অবদানের কথা তুলে ধরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভাইস প্রেসিডেন্ট। শুধু তাই নয়, প্রতিজ্ঞা করেন যে কোনো মূল্যে প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন অর্জন করবেন তিনি, ছিনিয়ে আনবেন বিজয়। তার মধ্যে আমি সবসময়ই সততা, ন্যায়নিষ্ঠার মতো গুণ দেখেছি। পরিবার ও দেশের জন্য তিনি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। দেশের প্রতিও তার অগাধ ভালোবাসা দেখতে পেয়েছি আমরা। এদিকে নির্বাচন থেকে বাইডেন সরে দাঁড়ানোর পর দেখা মিলছে নানা পরিবর্তনের। নির্বাচনী প্রচারণাতেও পাওয়া যাচ্ছে ভিন্নতা। 59 বছর বয়সী কমলা হ্যারিসকে সমর্থনের পর ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে ডেমোক্র্যাট শিবিরে। বাইডেনকে অনুসরণ করে কমলাকে সমর্থন দিয়েছেন বিল ক্লিন্টন সহ অর্ধশতাধিক ডেমোক্র্যাট নেতা।
রোববারের এই ঘোষণার পর নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে অনুদান পেতে শুরু করে ডেমোক্র্যাটরা। ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই $50 মিলিয়ন বেশি অনুদান পায় দলটি। যদিও ডেমোক্র্যাট প্রার্থী চূড়ান্ত হবে আগস্টে দলের কনভেনশনে। সব হিসাব নিকাশ মিললে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে কমলা হ্যারিসই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ এশিয়ান বংশোদ্ভূত নারী প্রেসিডেন্ট। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেনের চেয়েও লাখ লাখ গুণ বাজে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস, এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স। সোমবার ওহাইও এবং ভার্জিনিয়ার বিশাল সমাবেশে যোগ দেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। কটাক্ষ করেন ডেমোক্র্যাট প্রার্থিতা থেকে সরে দাঁড়ানো জো বাইডেনকেও। কমলা হ্যারিসের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিন ওহাইও এবং ভার্জিনিয়ায় সমাবেশ করেন ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জেডি ভান্স। স্ত্রীকে সাথে নিয়ে মঞ্চে উপস্থিত হন রিপাবলিকান এই নেতা। ভাষণে প্রশংসায় ভাসিয়েছেন দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। তুলে ধরেন ট্রাম্পের শাসনামলের সাফল্যের খতিয়ান। জো বাইডেনকে নিয়ে উপহাসের পাশাপাশি কমলা হ্যারিসের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইতিহাস জো বাইডেনকে কেবল পলাতক হিসেবেই নয়, সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবেও মনে রাখবে। আর কমলা হ্যারিস তার চেয়েও লাখ লাখ গুণ বাজে প্রার্থী, সেটা সবাই জানে। তিনি জো বাইডেনের প্রতিটি ব্যর্থতার সঙ্গী এবং নিজের সক্ষমতা নিয়ে মিথ্যাচার করেছেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে জীবনযাপনের মান উন্নয়নের আশ্বাস দেন রানিং মেট জেডি ভান্স। সমাবেশে হামলার শিকার হওয়ার পর আরও শক্তিশালী হয়েছেন ট্রাম্প, এমন দাবি করেন তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় সিক্রেট সার্ভিসের সক্ষমতা নিয়ে উঠেছে প্রশ্ন। রিপাবলিক ডেমোক্র্যাট দুদলই পদত্যাগ চাইছে বিশেষ এই বাহিনীর পরিচালক কিম্বারলি চিটেলের। সরাসরি কিছু না বললেও পদত্যাগ করবেন না। সোমবার এক বিবৃতিতে এমন ইঙ্গিতই দিলেন তিনি। জানিয়েছেন ট্রাম্পের ওপর হামলা সিক্রেট সার্ভিস নয়, বরং গোয়েন্দাদের ব্যর্থতা। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার তদন্ত চলছে। তদন্তে সব ধরনের সহযোগিতা করছে সিক্রেট সার্ভিস। দ্রুতই সবার সামনে আসবে সত্য, এমনটাও জানিয়েছেন তিনি। চলতি মাসের 13 তারিখ পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। দুর্বৃত্তদের গুলিতে ফুটো হয়ে যায় সাবেক প্রেসিডেন্টের ডান কানের ওপরের অংশ। ট্রাম্প প্রাণে বেঁচে গেলেও নিহত হন দর্শক সারিতে থাকা এক সমর্থক। আহত হন আরও 2 জন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মস্কো সফর নিয়ে ইউরোপীয় ইউনিয়নে চলছে তোলপাড়। বুদাপেস্টের আসন্ন বৈঠক বয়কট করেছে ইউর বাদবাকি সদস্যরা। আগস্টে সংস্থাটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন হওয়ার কথা ছিল বুদাপেস্টে, যা এখন অনুষ্ঠিত হবে ব্রাসেলসে। চলতি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মস্কোতে সাক্ষাৎ করেন অরবান। এছাড়াও কিয়েভ, বেইজিং সফর করেন তিনি। পাশাপাশি ওয়াশিংটনে দেখা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। অরবানের দাবি, শান্তি মিশনের অংশ হিসেবে তার এই সফর। পুতিনের সাথে বেশ সুসম্পর্ক রয়েছে অরবানের। এর আগেও ইইউতে ইউক্রেনের জন্য অস্ত্র সহায়তার প্রস্তাবে ভেটো দিয়েছিল হাঙ্গেরি। সমাধান হলো টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রযুক্তি বিভ্রাটে। প্রায় 4 দিন অচল থাকার পর ঠিক হলো সাইবার নিরাপত্তায় ব্যবহৃত অপারেটিং সিস্টেমটি। গেল বৃহস্পতিবার মাইক্রোসফটের থার্ড পার্টি ক্রাউড স্ট্রাইকের অ্যাপটি আপডেটের সময় হয় এই বিভ্রাট। কদিনে ক্ষতিগ্রস্ত হয় কোটি কোটি কম্পিউটার। বিপাকে পড়েন ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার ব্যবহারকারীরা। অচল হয়ে যায় জিপিএস সিস্টেম। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পুরোপুরি ঠিক হয়নি অনেক বিমান চলাচল সংস্থার অ্যাপে। টিকিট বিক্রিতে ঝক্কি পোহাতে হচ্ছে এয়ারলাইন প্রতিষ্ঠানগুলোকে। বাধ্য হয়ে শত শত ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন্স। ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত ইথিওপিয়ার দক্ষিণাঞ্চল। কয়েক ঘন্টার ব্যবধানে প্রাণ গেছে কমপক্ষে 50 জনের। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। তালিকায় রয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। মাটির নিচে চাপা পড়েছেন শত শত মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়বে এমন আশঙ্কা কর্তৃপক্ষের। কাদামাটির তোড়ে ভেঙেছে বহু বাড়িঘর। গুরুত্বপূর্ণ রয়েছে সড়ক। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অঞ্চলটির কয়েক হাজার বাসিন্দা। এরই মধ্যে চলছে উদ্ধার কাজ। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে তৎপরতা। দর্শক, এই ছিল যমুনা আইডেসকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।